ব্যক্তি যদি পদত্যাগী করার নিয়তে এমপি হন তাহলে রাষ্ট্রের টাকা অপচয় করার কেন এত প্রয়োজন। বিএনপি প্রার্থিতা ঘোষণা করেছে, এটা আগামী দিনে গণতন্ত্রের জন্য একটা শুভ দিক এবং আমরা এটাকে পজিটিভলি দেখি এবং আমরা মনে করি যে এটার মাধ্যম দিয়ে বাংলাদেশের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে সংশয় ছিল সেই সংশয় অনেকটাই কেটে যাবে আর কি। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই প্রার্থিতা ঘোষণার পরে বাংলাদেশ যে একটা নতুন ধারায় প্রবেশ করলো ফ্যাসিস্টের বিদায়ের পর, সেটার আবার লক্ষণ আমরা দেখলাম। সেটা কি, যে রাত্রবেলায় রাস্তার মানুষদেরকে জিম্মি করা হলো। প্রার্থী ঘোষণা করলো বিএনপি একটা দল, সেখানে চিটাগাং মাদারীপুর থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় মানে রাস্তা সড়ক অবরোধ, আগুন জ্বালানো, হাজার হাজার গাড়িকে লাইনে রেখে দিয়ে জনদুর্ভোগ তৈরি করা। আমি মনে করি বাংলাদেশের মানুষ এই জাতীয় রাজনীতি এখন দেখতে চায় না। সেটা তারা দলীয়ভাবে তাদের যে কর্মসূচি থাকতে পারে বা দলীয়ভাবে প্রতিবাদ করতে পারে, কিন্তু সাধারণ জনগণকে জিম্মি করে তাদের নিজেদের প্রার্থিতার বিষয় নিয়ে জনগণকে জিম্মি করা, এটা জনগণ ভালোভাবে নিচ্ছে না। যে এবার মার্কার চেয়ে প্রার্থিতা অনেক গুরুত্বপূর্ণ হবে, কারণ তরুণ প্রজন্ম জেনজি যারা প্রায় 4 কোটির বেশি ভোটার, তারা কিন্তু কোনো মার্কা বা দলকে দেখে ভোট দিবে না, তারা ব্যক্তিকে দেখে ভোট দিবে। এখন এই ক্ষেত্রে কাদেরকে নির্বাচন করা হচ্ছে সেটা একটা বড় বিবেচ্য বিষয়, যাদের ব্যাপারে অনেক অভিযোগ আছে বিভিন্ন সময় 5ই আগস্টের আগে বা পরে। যেরকম কালকে এক বিএনপি নেতা আমাকে হাসতে হাসতে বলতেছিলেন যে ভাই, মানে সংস্কারপন্থী বিএনপির অনেকেই এবার মনোনয়ন পেয়েছেন, তাহলে আমরা কেমন বিএনপি, এতদিন যারা মাঠে ছিলাম, যারা সে সময় বিএনপি উৎখাতের জন্য অন্যদের সাথে 111-এর সময় যে সংস্কারপন্থী মান্নান ভূঁইয়ার সহ ওই সময় যারা হাত মিলিয়েছিল বিভিন্ন জায়গায়, তারা কিন্তু সব জায়গায় মনোনয়ন পেয়ে গেছে। আবার এই 15-17 বছর যারা মাঠে ময়দানে জেল কেটেছে, সবচেয়ে বেশি মামলা আর খেয়েছেন আমাদের হাবিবুন নবী সোহেল ভাই, তারপরে আলাল ভাই সহ আব্দুল সালাম সাহেব আমাদের মহানগরীর তো ওনাদেরকে এখনও কোনো জায়গায় দেয়া হয় নাই। তারপরে আমি জানি না রিজভী ভাই নিজেই সরে গেছেন কিনা, আমার এটা নলেজে নাই। তবে বিএনপির যখন কাউকেই পাওয়া যায় নাই, তখন একটি চাদর মুড়ি দিয়ে বিএনপি অফিসের সামনে পুরো বিএনপিকেই সারা পৃথিবীর বুকে তুলে ধরেছিলেন কিন্তু রিজভী ভাই। তো অনেক বিএনপি নেতারাই বলছেন যে তাহলে কেমন বিএনপি হলো, এখানে কি টাকা পয়সা, পেশি শক্তি অথবা লবিংয়ের মাধ্যম দিয়েই কি অনেকে আসলো। আবার দেখেন বাংলাদেশের এই 5ই আগস্ট পরবর্তী সময়ে ঢাকা শহরে একবারে প্রতিদিন মানে লং টাইম ধরে আমাদের নগর ভবনকে তালাবদ্ধ করে রেখে জনদুর্ভোগ সৃষ্টি করে সেখানে যে নিজ দায়িত্বে শপথ পড়ে চেয়ারে বসে যে যারা বিএনপিকে বিতর্কিত করলো, বাংলাদেশের মর্যাদাকে তারাও নমিনেশন পেয়েছে। যদিও সেটা আমার আসনে ইশরাক সাহেব, আমি একই আসন থেকেই। তো আমি মনে করি যে মানুষ, এই প্রজন্মের মানুষ কিন্তু এগুলো বোঝে এবং জানে। আবার উনি আরেকটা জায়গাও বলছেন যে, আমি ওনাকে জিজ্ঞেস করছেন একজন যে আচ্ছা আপনি তো এমপি ইলেকশন করবেন, তো আপনি তো নগরপিতা হবেন, তো বলছে আমি তখন আবার পদত্যাগ করে আমি ওইটা করব। তাহলে একজন ব্যক্তি যদি পদত্যাগী করার নিয়তে এমপি হন তাহলে রাষ্ট্রের টাকা অপচয় করার কেন এত প্রয়োজন। একটা দল কি এটা বোঝে না, বা ওই ব্যক্তিরও তো বোঝা উচিত। আমি মনে করি বিএনপি তো একটা বড় দল, সেই দলে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তো ওনারা নিজেরাই বলেন আমরা বড় দল, আমাদের অনেক প্রার্থী আছে একটা আসনে, তো একজনকে 2-3 জায়গায় দিতে হবে কেন। তবে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, এটাও ভালো দিক বলবো যে বিএনপির এই প্রার্থিতার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে একই পরিবার থেকে 2 জনকে কোনো নমিনেশন এই পর্যন্ত দেয় নাই আমার যতটুকু। পাবনার হাবিব সাহেবও আছে, যিনি অনেক ধরনের কথা বলেছেন। আমার একটা জায়গায় আমি হাবিব ভাইকে টকশোতে বলেছিলাম যে ফজলু ভাই এবং আপনি, আপনাদের জন্ম হয়েছে আওয়ামী লীগের ভিতর থেকে, আপনারা আওয়ামী রাজনীতির ভিতর থেকে বিএনপিতে এসেছেন, তো একটা দলের সাসপেন্ড থাকা অবস্থায় সেই দলের কি নমিনেশন পায় মানুষ, এটাই প্রথম দেখলো। এবং আমি মনে করি যে এটা হয়তো আওয়ামী লীগের ভোট টানার জন্য বিএনপির একটা কৌশল হতে পারে। তো এটা তো মানুষ বোঝে, এখন নতুন প্রজন্ম তার অন্ধ না।
আমরা নিজেদেরকে অন্ধ মনে করি বা সাধারণ মানুষদেরকে আমরা বোকা মনে করি। আসলে সাধারণ মানুষ বোকা না।